আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। খুবই কিউট একজন মানুষ। তিনি হঠাৎ হঠাৎ এমন সব গোপনীয় এবং স্পর্শকাতর তথ্য প্রকাশ করে দেন, যেগুলো আসলে সাধারণ মানুষের আলোচনার মধ্যেই ছিল, কিন্তু ঠিক প্রমাণ পাওয়া যাচ্ছিল না। যখন তিনি কথা বলেন, তার বক্তব্য হিসাবে সেগুলো যখন গণমাধ্যমে আসে, তখন সাধারণ মানুষের ভাবনাগুলোর একটা মানে প্রামাণিক একটা দালিলিক একটা ভিত্তি পায়। এই যে ধরুন, গতকালকে তিনি আমাদেরকে জানালেন যে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে বলেছিল। শুধু তাই না, তারা এও বলেছিল তারেক রহমান সহ বিএনপির সিনিয়র লিডারদেরকে নির্বাচন থেকে, রাজনীতি থেকে কিভাবে মাইনাস করে ফেলা যাবে। আচ্ছা, এই দুটি তথ্যই কিন্তু দর্শক যে খুব যে নতুন কিছু তা না। এই দুটি তথ্যই সাধারণ মানুষের মধ্যে জনপরিসরে গুঞ্জন ছিল, আলাপ আলোচনা ছিল। অনেকেগুলো আমরা বিশ্বাসও করতাম। -2 সেই সব নিয়ে তো কথাবার্তা হচ্ছিল, তাই না? তারেক রহমানকে আসতে দেওয়া হবে না, বেগম খালেদা জিয়া কোনোভাবে লন্ডনে গেলে তাকে আর ফিরতে দেওয়া হবে না। এইসব আলাপ আলোচনা কিন্তু জনপরিসরে হচ্ছিলই। আবার অনেকে সেগুলোকে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, বিশেষ করে ডক্টর ইউনূসের সমর্থক যারা, তারা হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এগুলোকে আওয়ামী প্রপাগান্ডা বলে চিহ্নিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একেবারে সাক্ষী দিচ্ছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে এই ঘটেছিল। ডিপ স্টেট আমাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে বলেছিল এবং তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতাদের কিভাবে নির্বাচন থেকে দূরে রাখা যায়, বাইরে রাখা যায়, সেই বিষয়গুলো নিয়ে তারা পরামর্শ দিয়েছিল। তার মানে জনসাধারণের মনে যেসব গুঞ্জন ছিল, সেগুলি সবই সত্য ছিল। দর্শক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত 2024 সালের জুলাই মাসে যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনের তিনি সম্মুখ সারের একেবারে ফ্রন্ট লাইনার যে 4 জন, তাদের একজন, এবং তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। ফলে তিনি কোথায় কি হয়েছে, জুলাই আন্দোলনের ভেতরকার অন্দরমহলের নানা খবরাদি তার কাছে আছে, তিনি জানেন, কারণ তিনি তার একটি পার্ট। যেমন তিনি এর আগে একবার আমাদেরকে জানিয়েছিলেন যে যদি 5ই আগস্ট শেখ হাসিনার পতন না ঘটতো, পদত্যাগ না করতো, কিংবা শেখ হাসিনা সরকারের পতন না ঘটতো, তাহলে তারা সশস্ত্র আন্দোলন শুরু করতেন। সেই প্রস্তুতি তাদের ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো মানে অন রেকর্ড প্রেসে এই কথাগুলি বলেছিলেন। আমরা মিনমিন করে অনেক সময় বলেছিলাম যে তাহলে সে অস্ত্রগুলি কোত্থেকে এসেছিল, সে অস্ত্রগুলি এখন কোথায়। কিন্তু সেগুলো নিয়ে খুব যে প্রবলভাবে দাবি উঠেছে যে সে অস্ত্রের উৎস খুঁজে বের করা হোক, সে অস্ত্রগুলি উদ্ধার করা হোক, সেটি হয়নি, কারণ তারা তো তখন ক্ষমতায়। ফলে এগুলো নিয়ে খুব বেশি এগোনো যায়নি। কিন্তু দেখুন, এটি কিন্তু একটি সত্য কথা যে তাদের কাছে অস্ত্র ছিল। তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সেই সময়কার সরকারকে উৎখাত করতেন, যদি না সেই সময় আওয়ামী লীগ সরকারের পতন ঘটতো। দর্শক, এখনো তো সেই প্রশ্নটি করা যায় যে এই অস্ত্রগুলো তাদেরকে কারা দিয়েছিল, কি পরিমাণ অস্ত্র তাদেরকে দিয়েছিল, কতজনকে সশস্ত্র ট্রেনিং দেওয়া হয়েছিল, সেই অস্ত্রগুলো এখন কোথায় আছে, তাই না? সেই প্রশ্নগুলো আমরা করতে পারি না। এবং তার সেই আগের বক্তব্যের সঙ্গে এবং গতকালকের যে বক্তব্য ডিপ স্টেট, এই দুটো ডটকে যদি আমরা একসাথে রেখে ডট মেলানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সেই বিষয়টি দাঁড়িয়ে যায়, যেটি গত জুলাইয়ের 2024 সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ সমর্থকরা বারবার বলার চেষ্টা করেছেন বা বলেছেন প্রকাশ্যে। তারা 2024 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যা ঘটেছে, সেটি কোনো বিপ্লব নয়, কোনো আন্দোলন নয়, সেটি ছিল ডিপ স্টেটের ডলারের খেলায়, সেটি ছিল মুক্তিযুদ্ধের 1971 সালের যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, তার কাউন্টার একটি রেভলিউশন বলি, বা তার একটি মুভমেন্ট। অতদিন সেগুলো নিয়ে আমরাও বিতর্ক করতাম। আওয়ামী লীগের যারা এইসব কথাবার্তা বলতো, তাদেরকে বলতাম যে তোমরা ক্ষমতাচ্যুত হয়েছে বলে এখন তোমরা একটা ফেস সেভিং এর কারণে এইসব একটা বয়ান সামনে নিয়ে এসছো। কিন্তু এখন দেখি আসিফ মাহমুদ নিজেই সেই বক্তব্যগুলোকে জাস্টিফিকেশন দিচ্ছেন। তিনি প্রমাণ দিচ্ছেন যে না, ডিপ স্টেট বলে কোনো জিনিস আছে, ডিপ স্টেটের অস্তিত্ব আছে, এবং ডিপ স্টেট আমাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল। ওয়াও! আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর অনেকেই নানা রকম মন্তব্য করেছেন, এগুলো নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছেন। আমি শুধু ফেসবুক থেকে একটি বক্তব্য উদ্ধৃত করবো আপনাদের জন্য। সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, আপনারা অনেকেই টক শোতে, ফেসবুকে, নানা জায়গায় তার বক্তব্য আপনারা শোনেন, আমি তার খুব ভক্ত।
সো সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল তিনি তার ফেসবুক পোস্টে একটি প্রশ্ন করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব কি বললেন? তবে যে এতদিন শুনে এলাম বিপ্লব করেছি, ডিপ স্টেট এলো থেকে, বিপ্লবীদের ডিপ স্টেট আসার সুযোগ পায় কিভাবে? বিপ্লবীদের কাছে ডিপ স্টেট আসার সুযোগ পায় কিভাবে? এটি সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের প্রশ্ন আমারও। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার বক্তব্যকে যদি আমরা অ্যানালাইসিস করি, তার বক্তব্যকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে জিনিসটা তো এই দাঁড়ায় যে 2024 যেটিকে তারা বিপ্লব বলেছেন, যেটিকে তারা আন্দোলন গণ অভ্যুত্থান যেভাবে বলুন না কেন, সেখানে ডিপ স্টেট ছিল, ডিপ স্টেটের ভূমিকা ছিল, তার সাক্ষী দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, আমরা একটু যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বক্তব্যগুলো করেছেন সেদিকে যদি আমরা একটু দৃষ্টি দেই, তিনি বলছেন, আমি ঢাকার জাতীয় দৈনিক আজকের পত্রিকা থেকে এই অংশগুলো নিয়েছি, আমি সেখান থেকে একটু পড়ে শোনাই। রিপোর্টটি এভাবে লেখা হয়েছে, ডিপ স্টেট তাদের 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, আমরা অন্তর্বর্তী সরকার যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল, আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। দর্শক, আপনাদের খেয়াল আছে যে যখন একেবারেই আওয়ামী লীগের পতনের পরপর বিএনপি যখন একটি সমাবেশ ডেকেছিল, সমাবেশ থেকে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, তখন একেবারে বিএনপির উপর নানাভাবে কিভাবে সবাই হামলা করেছিল যে এত তাড়াতাড়ি কিসের নির্বাচন। আপনাদের নিশ্চয় মনে আছে যে সোশ্যাল মিডিয়াতে পরিকল্পিতভাবে একটি ক্যাম্পেইন চালানো হয়েছিল যে ইউনূসকে 5 বছর দেখতে চায়, 10 বছর দেখতে চাই ক্ষমতায়, 20 বছর তাকে দেখতে চাই ক্ষমতায়, একটা ক্যাম্পেইন চলছিল, মনে আছে? সেগুলো কি ডিপ স্টেটের পরিচালিত কোনো ক্যাম্পেইন? আপনাদের নিশ্চয় মনে আছে যখন বিএনপি বারবার নির্বাচনের কথা বলতো, তখন নানা মহল, মুসলিম জামাত, এনসিপি বা তারা বিএনপিকে কিভাবে আক্রমণ করতো যে কিসের নির্বাচন, দেশে এখন সংস্কারের ট্রেন চলছে, সেই সংস্কার হবে, দেশ পাল্টে যাবে, কত কিছু হবে, তাই না? নির্বাচনের কথা তখন বলাও যেত না, আমরা তখন বারবার বলতাম যে দেশে একটি নির্বাচিত সরকার লাগবে, নির্বাচিত সরকার দরকার, নির্বাচিত সরকার না এলে বিদেশি বিনিয়োগ আসবে না, অর্থনীতির যে দুরবস্থা সেটা থেকে বেরিয়ে আসা যাবে না। আমরা যতই নির্বাচনের কথা বলতাম, তারা ততই নির্বাচনের বিরুদ্ধে কথা বলতো। এবং সরকারের মেয়াদ কতটা হবে, সরকার কতদিন ক্ষমতায় থাকবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো সুস্পষ্টভাবে নির্বাচন নিয়ে তিনি কথা বলেননি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার যখন 18 মাসের একটা টাইম ফ্রেম দিয়ে বললেন যে এই সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত বা নির্বাচন হতে পারে, তার কাউন্টার করেছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিষদের অনেকে, তার প্রেস সেক্রেটারি সহ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু আমার মনে পড়ে তিনি বলেছিলেন যে নির্বাচন নিয়ে কথা বলার তিনি কেউ না, সেনাবাহিনীর প্রধান কেউ না। যদিও শেষ পর্যন্ত তার মেয়াদ, তার যে ঘোষণা ছিল, তার দেওয়া টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু নির্বাচন যাতে না হয় সেই চেষ্টা তো খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের অনেকের মধ্যেই ছিল। এমনকি নির্বাচনের 3 দিন আগেও তো আমরা দেখেছি যে ওই ইনকলাব মঞ্চকে উস্কে দিয়ে সেখানে একটা সমাবেশ করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছিল। তাহলে সেগুলো কি সবই কি ওই ডিপ স্টেটের পরিকল্পনা অনুসারে সব ছিল? এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে তারা ডিপ স্টেটের কথা শোনেননি, কিন্তু আমরা তো দেখেছি যে ইউনূস নির্বাচনের কথা শুনতে পারছেন না। তিনি বলছেন নির্বাচন হবে, সংস্কার শেষ হলে তারপরে একটা সময় এসে ছোট সংস্কার, বড় সংস্কার, নানা রকমের চটকদার কথাবার্তা তিনি বলেছেন। আপনাদের যদি মনে থাকে যে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা, তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে বলেছিলেন যে শেখ হাসিনা সরকারের যে বাকি মেয়াদ, অসমাপ্ত মেয়াদ, আমরা সেটা পূরণ করব। স্পষ্টভাবে এই কথাটি বলেছিলেন ধর্ম উপদেষ্টা। যাই হোক, শেষ পর্যন্ত সেই জায়গায় তাদের সেই ইচ্ছা আকাঙ্ক্ষা বা ডক্টর ইউনূসের 10 বছর, 5 বছর, 50 বছর তাকে ক্ষমতায় রেখে দেওয়ার সেই স্বপ্ন সাদ আল্লাহ পূরণ হয়নি। নির্বাচন দিতে হয়েছে। কেন দিতে হয়েছে সেই বিষয়গুলো আপনারা জানেন। কারণ ইউনূস সরকার পুরো ফেল করছিল, কোনোভাবেই দেশ শাসন করতে পারছিল না, পরিচালনা করতে পারছিল না, অর্থনীতি স্থবির হয়ে গেছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মবের রাজত্ব, সবকিছু মিলিয়ে তার আর ক্ষমতা ধরে রাখার কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে তাকে নির্বাচন দিয়ে দিতে হয়েছে। কিন্তু আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন বলেন যে 2029 সাল পর্যন্ত তাদেরকে বলা হয়েছিল ক্ষমতায় থাকতে, এবং সেই সময়কার ইউনূসের ভূমিকা, নির্বাচন নিয়ে তার অনীহা, সবকিছু কিন্তু একই সরল রেখায় আমরা দেখতে পাচ্ছি। তার মানে সেই ডিপ স্টেটটা আসলে বাইরের কেউ ছিল না,
কিংবা সেই ডিপ স্টেটের প্রতিনিধি ডক্টর ইউনূস এবং অন্যরাও ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেও হয়তো ছিলেন। আরো একটি কথা বলেছেন, আমি যদি বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে, দেখুন আমি যদি পত্রিকা থেকে সেই অংশটুকু আপনাদেরকে পড়ে শোনাই, তাদের মানে ডিপ স্টেটের কিছু শর্ত ছিল, তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট সুবিধা করা। তারা রোড ম্যাপ করে নিয়ে আসছিল যে বিএনপি নেতাদের সাজা আছে, সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। আদালতের তারিখ ঘুরিয়ে ঘুরিয়ে, খেয়াল করবেন, আদালতের তারিখ ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সাজাগুলো আদালতের মাধ্যমে দীর্ঘ করা, মানে লিঙ্গারিং করে দেওয়া যে তারা সাজাপ্রাপ্ত, কাজে তারা শেষ পর্যন্ত যদি নির্বাচন দিতেও হয় তাহলেও যাতে বিএনপি নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য তারা আদালতে তারিখ ফেলে ফেলে একটু দীর্ঘায়িত করে, দীর্ঘসূত্রতার মধ্যে ফেলে দিয়ে তাদেরকে ইলেকশন থেকে বাইরে রাখবে, এরকম একটা পরিকল্পনা ওই ডিপ স্টেটের ছিল। আমরা সেই সময় বলতাম যে শেখ হাসিনাকে তো বিদায় করে দেওয়া হয়েছে, এখন খালেদা জিয়াকে বিদায় করা হবে, তারেক রহমানকে বিদায় করা হবে, মানে -2 ফর্মুলা এখন বাস্তবায়ন করা হবে। তখন অনেকে হাসতেন, ডক্টর ইউনূসের যারা তারা তো একেবারে এটাকে উড়িয়ে দিতেন। কিন্তু দেখুন এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাক্ষ্য দিচ্ছেন যে তাদের এই পরিকল্পনাটা ছিল। তারেক রহমানের প্রসঙ্গেও তিনি বলেছেন যে তারেক রহমানের নিজের নামে সাজা ছিল, তিনি যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতেন নির্বাচন হলেও তিনি অংশ নিতে পারতেন না। তারা ডিপ স্টেট পুরো স্ট্র্যাটেজিক কৌশল আমাদেরকে সাজিয়ে দিয়েছিল কিভাবে ক্ষমতায় থাকা যায় তাদের সঙ্গে এক ধরনের দর কষাকষির সমঝোতার ভিত্তিতে। তিনি বলছেন যে আমরা সেটা সায় দেইনি, তারা সেটা সায় দেয়নি, নাকি শেষ পর্যন্ত পরিস্থিতি অনুকূল ছিল না কারণ তারা দেশ শাসন করতে পারছিলেন না। ডক্টর ইউনূস ইতিহাসের সবচেয়ে ব্যর্থ শাসক হিসেবে আবির্ভূত হয়েছিলেন, ফলে নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে তারা নাকি তাদের শর্তে রাজি হননি। সে যাই হোক, সেটি নিয়ে আলোচনা করা যায়, তর্ক করা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ যেই ডিপ স্টেটের একটা বয়ান সামনে এনেছিল 2024 সালের সরকারের মানে রাজনৈতিক পট পরিবর্তনের পর, এতদিন পরে এসে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি সেই আন্দোলনের একজন প্রথম সারির প্রথম চারজনের একজন নেতা, তিনি এখন সাক্ষ্য দিলেন আসলেই ডিপ স্টেট বলে কোনো কিছু ছিল। ডিপ স্টেট 2024-এর যে ক্ষমতার পালাপ পরিবর্তন, সেটি ডিপ স্টেটেরই ভূমিকার, ডিপ স্টেটেরই কারসাজির কাজ, এবং ডিপ স্টেট তাদেরকে তাদের প্রতিনিধি হিসাবে ডক্টর ইউনূসকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখতে চেয়েছিল, বিএনপিকে মাইনাস করে দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা পারেনি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল মাসুদ চৌধুরী এবং সেই সময়কার ডিজিএফআই-এর একজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে অন্য মামলায় গ্রেফতার দেখানো হলেও বিচার প্রক্রিয়ায় বা জিজ্ঞাসাবাদে মানে রাজনৈতিক শাসনকে হটিয়ে দিয়ে অরাজনৈতিকভাবে ক্ষমতা দখলের বিষয়গুলোকেই বিচারের প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদে আনা হচ্ছে বলে পত্রপত্রিকার খবরে বলা হচ্ছে। যদি সেটি অপরাধ হয় তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা ডক্টর ইউনূসের নেতৃত্বে ডিপ স্টেটের হয়ে যে কাজটি করেছিলেন সেটিও তো রাজনৈতিক শক্তিকে ক্ষমতাচ্যুত করে অরাজনৈতিক শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করার একটি কাজ তারা করেছেন। তাহলে মাসুদ চৌধুরীদের যদি শাস্তির মুখোমুখি হতে হয় তাহলে তো ইউনূসদেরকেও সেই একই অপরাধে শাস্তির মুখোমুখি করা দরকার, মুখোমুখি তারা হওয়া দরকার। শুরুতেই সাবেক উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি বক্তৃতার সামান্য অংশ শুনব। যেমন সাংবিধানিক ধারাবাহিকতা যদি রক্ষা করতে চাই তাহলে তো নির্বাচনটা 29 সালে হওয়ার কথা, এবং আমরা যখন সরকারের দায়িত্ব ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফেসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে আসছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়, আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে। তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারতেন না। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায় তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট লাস্ট সরকারের ছিল বলে নির্বাচনটা হয়েছে, এবং আমাদের ছিল বলেই আমরা ইভেন নির্বাচন যেন প্রস্তুবিদ্ধ না হয় সেজন্য নিজেরা একবারই পদত্যাগ করে চলে এসেছি। স্বাধীনতা দিবসের আলোচনায় ঠিক এই মুহূর্তে কেন এরকম বিস্ফোরক
কথা বললেন সাবেক উপদেষ্টা এবং এনসিপি নেতা জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের সমন্বয়। কি উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বললেন এবং এমন একটা সময় এই কথাগুলো তিনি বললেন যখন বাংলাদেশের রাজনীতিতে প্যারালালি আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। এই সব কিছু মিলিয়েই আজকের এই পর্ব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ করে এই গতকাল স্বাধীনতা দিবসে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় এই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এমন কথা বললেন এবং আজকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়েই আলোচনা হচ্ছে। অনেকে আমাকেও জিজ্ঞেস করেছেন যে হঠাৎ আসিফ মাহমুদ ভুঁইয়া এই কথাগুলো কেন বললেন। তার আগে আমি একটু বলি যে আসিফ মাহমুদ ভুঁইয়া এই যে ডিপ স্টেট সংক্রান্ত যে কথাগুলো বলেছেন, আসলে কি উনি কি পুরোটাই সত্যি বলেছেন নাকি তার নিজের মতো করে অর্ধেক সত্য বলেছেন? এটা সত্যি যে 2029 কিংবা প্রয়োজনে তার চেয়েও বেশি সময়ের জন্য এই ইন্টারিম গভর্নমেন্টকে আনা হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল প্ল্যান। কারণ ডক্টর ইউনূস 2007-এর যখন 111-এর সরকার যখন ডক্টর ইউনূসের কাছে গিয়েছিল, ইউনূস কিন্তু বলেছিল আমাকে 10 বছরের জন্য দায়িত্ব দিতে হবে। তারা বলেছিল 2 বছর, এবং 2 বছরের জন্য কিন্তু ইউনূস দায়িত্ব নেননি। আর এবার 1.5 বছরের মাথায় ইউনূসকে দায়িত্ব ছাড়তে হয়েছে। যদি শুরুতেই ডক্টর ইউনূস জানতেন যে 1.5 বছরের জন্য তাকে দায়িত্ব নিতে হবে, আমি শিওর তিনি এই পথে হাঁটতেন না, বরং 5 বছর 10 বছর এই টোপটা তিনি গিলেছিলেন। এবং আমেরিকা যে স্ট্র্যাটেজির কথা বললেন আসিফ মাহমুদ, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী একটা প্ল্যান করে, এবং এটা সম্ভব ছিল যেভাবে তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু এটা আলটিমেটলি হয়নি। কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়া শেষ অংশে যেটা বললেন যে গণতন্ত্রের স্বার্থে তারা ডিপ স্টেটের এই শর্ত সাপেক্ষে এই যে প্রস্তাব 2029 সাল পর্যন্ত থাকার, সেটি তারা গ্রহণ করেনি। এই অংশটা ডাহা মিথ্যা। আসিফ মাহমুদ ভুঁইয়ারা 29 পর্যন্ত ক্ষমতায় কেন, মানে আরো 10 দিন বেশি পারলে ক্ষমতায় থাকতে চেষ্টা করতেন, কিন্তু তারা পারেননি। এখানে যেটা খুব ক্লিয়ার যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছিল, এটা জামাত ছিল, সাথে শিবির ছিল, বিএনপি এটা মূল ষড়যন্ত্রে ছিল না, বিএনপি পরে যুক্ত হয়েছে, এখানে ছাত্ররা ছিল। তা এর সাথে তো বিদেশি শক্তি ছিল। এই যে ডিপ স্টেটের কথা বলেন, ডেফিনেটলি মার্কিন ডিপ স্টেট, এর সাথে আইএসআই পাকিস্তান ছিল। তো এরা অনেকটা ইন্ডিয়াকে অন্ধকারে রেখেই কিন্তু এই জঙ্গি অভ্যুত্থানটি ঘটিয়েছিল। 2024 সালের জুলাই আগস্টে পুরো ঘটনাটা ইন্ডিয়ান নলেজে ছিল না, কিন্তু পরবর্তীতে যখন এই চেঞ্জটা হলো, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এলেন, তখন ডক্টর ইউনূস যেভাবে ভারত বিরোধী তৎপরতা শুরু করলেন, যেভাবে কথাবার্তা শুরু করলেন, এবং ইন্ডিয়া যখন দেখলেন যে জুলাই আগস্টে একটা জঙ্গি অভ্যুত্থান ঘটে গেছে এবং যারা ক্ষমতা এসেছে তারা ইন্ডিয়া বিরোধী, তখন কিন্তু ইন্ডিয়া তার মতো করে চাল চেলেছে। এবং তারপরে আপনারা অনেক ডেভেলপমেন্ট দেখেছেন। ভারত আমেরিকার সম্পর্কের টানাপোড়েন, আবার সম্পর্ক ঠিক হওয়া, আবার টানাপোড়েন, এই উত্থান পতনগুলো আপনারা দেখেছেন। এবং ভারত মানে একটা পর্যায়ে আমেরিকা বুঝেছে যে বাংলাদেশে তারা জুলাই আগস্টে কিছু একটা করতে পারলেও পরবর্তীতে ভারতকে অন্ধকারে রেখে বা ভারতকে মাইনাস করে তাদের পক্ষে কোনো কিছু করা খুব সহজ হবে না। সুতরাং ভারতের সাথেই আমেরিকা নেগোশিয়েট করেছে, মূলত ভারতের উদ্যোগেই তারা আমেরিকার সাথে নেগোশিয়েট করেছে, এবং ভারত তখন তার চালটা চেলে এমন ব্যবস্থা করেছে যে বাংলাদেশে ওই 2029 পর্যন্ত আর ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার স্বপ্নটা বাস্তবায়ন হলো না, বরং একটা দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা তারা করেছে। আর্মির মাধ্যমেও তারা একটা প্রেসার দেওয়ার চেষ্টা করেছে। এখন আর্মি, বিশেষ করে ওয়াকার, সে আবার জামাতের পক্ষে, কিন্তু সে নির্বাচন চেয়েছিল, কারণ সে বিশ্বাস করত যে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসবে। সে ইউনূসের চাইতে ক্ষমতায় জামাতকে দেখতে বেশি আগ্রহী ছিল। আর ভারতের যেটা হয়েছে, ভারত চেষ্টা করেছে একটা ইনক্লুসিভ নির্বাচন করানোর, আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে একটা নির্বাচন, কিন্তু সেটা যখন কঠিন হয়ে যাচ্ছিল, আমেরিকার পক্ষ থেকে সেটা নিয়ে যখন টাফ কন্ডিশন দেওয়া হচ্ছিল, এবং তারা আমেরিকা এই মুহূর্তে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছিল না, তখন ভারত তার প্ল্যান বি খেলেছে। আওয়ামী লীগকে যেহেতু তারা নির্বাচনে আনতে পারছে না, তারা বিএনপির সাথে গোপনে নেগোশিয়েট করেছে, এবং বিএনপি ক্ষমতা আসার পেছনে, এই গত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পেছনে, এই সব কিছুর পেছনে ভারতের একটা পজিটিভ রোল ছিল। এবং ইউনূসের কিছু উপদেষ্টা, এই যে রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, ফজল কবির, এরা কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন ভণ্ডুল করার জন্য চেষ্টা করেছে। এবার যেটা বললাম যে 8ই ফেব্রুয়ারি তারা সর্বশেষ চেষ্টা করেছিল যেন নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি না হয়, এবং তখন আমরা কিন্তু বারবার বলছিলাম নির্বাচন হবে কিনা এটা নিয়ে সংশয় ছিল। সুতরাং আসিফ মাহমুদরা
তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা থাকতে পারেনি, তারা ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি আজকেই আমি এই খবরটা পেলাম, আপনারা জানেন যে আমেরিকায় আমার একজন প্রাক্তন মার্কিন কূটনীতিকের সাথে একটা লিঙ্ক আছে, তো তিনি জানিয়েছেন যে এই এনসিপি এরা সম্প্রতি এই ডিপ স্টেটের সাথে তারা আবার যোগাযোগ করেছে এবং তারা ডিপ স্টেটকে বলেছে যে তারা বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে, তারেক রহমানের সরকার, তার বিরুদ্ধে তারা আন্দোলন করতে চায় এবং এই সরকারকে তারা সরিয়ে দিতে চায়। তো আমেরিকার পক্ষ থেকে স্বভাবতই একটু মানে বিস্ময় প্রকাশ করা হয়েছে যে একটা সরকার এলো, কেবল 1 মাস পার হলো, এর মধ্যেই কেন তারা এই সরকার বিরোধী আন্দোলনে যেতে চায়। তো এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বেসিক্যালি এনসিপি শুধু না, এনসিপি জামাত, এই পুরো মোর্চাটা যারা, এদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি আসলে আমেরিকা নয়, বিএনপি মূলত ভারতের স্বার্থ রক্ষার জন্যই ক্ষমতা এসেছে, সুতরাং বিএনপি আমেরিকাকে বোকা বানিয়েছে, এরকম একটা কথা তারা বোঝানোর চেষ্টা করেছে এবং আমেরিকার পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল তারা পায়নি। আমার কথা হলো যে এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা এরা কি এখনো মনে করে যে তাদের ডাকে লোকজন নামবে? তারা কি এখনো 24শে জুলাই আগস্টের ঘোরের মধ্যে আছে? মানুষ তো জানে কিভাবে তারা প্রতারণা করেছিল, কিভাবে এই সব কিছুর পেছনে বাংলাদেশের এই জনঘৃণিত জামাত শিবির অংশ ছিল এবং জামাত পরে স্বীকারও করেছে যে তারা এই আন্দোলনে আছে, জানলে সাধারণ মানুষ পথে নামতো না। সুতরাং আজকে আমেরিকাও এটা বোঝে এবং এটা সবাই বোঝে যে এই মরা ঘোড়ার উপরে বাজি ধরে আর লাভ নেই। সজীব মাহমুদ ভুইয়ারা অলরেডি মৃত ঘোড়া, ডেড কেস, এদের নিয়ে আর কোনো আলোচনার কিছু নাই। কিন্তু শুরুতে যেটা বললাম যে কেন এই সময়ে আসিফ মাহমুদ ভুইয়া এটা বললো, একটা হলো যে আমেরিকার সাথে তারা নেগোসিয়েট করছে, চেষ্টা করেছে, তারা পারেনি। তারা এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনের পক্ষে আমেরিকা সায়নি। দ্বিতীয় হলো যে আপনারা খেয়াল করেছেন যে সোমবার এবং বুধবার রাতে 2 জন প্রাক্তন সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। দুইজনই কিন্তু প্রভাবশালী সেনা কর্মকর্তা ছিলেন এবং তাদের অনেক ফলোয়ার কিন্তু বাংলাদেশ আর্মিতে আছে এবং দেশে বিদেশে তারা হাইলি কানেক্টেড। তো এরকম 2 জন সেনা কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হলো? যতদূর জেনেছি যে তারেক রহমানের কিন্তু ইনিশিয়াল প্রায়োরিটির মধ্যে এই 111-এ কারা ছিলেন বা এই মাসুদ চৌধুরী, এই মামুন খালেদ, এদের গ্রেপ্তার করার বিষয়গুলো ছিল না, কিন্তু আর্মির ভেতর থেকে একটা অংশ ইনক্লুডিং জেনারেল ওয়াকার খান, তারা কিন্তু তারেক রহমানকে অনেকটা প্রভাবিত করেছে এবং তারা তারেক রহমানকে ফুসলাইছে রীতিমতো যে এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হোক, 111-এর কথা বলা হয়েছে, এসব বলা হয়েছে। এর মধ্য দিয়ে ওয়াকার কিন্তু আবার সেই তার অরিজিনাল গেমটা খেলতেছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে তারেক রহমানকে একটা অনাবশ্যক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিলেন এই ওয়াকার এবং এই সেনাবাহিনীর এই অংশটা, যারা তারেককে প্রভাবিত করেছে এই গ্রেপ্তারের পক্ষে। এর মধ্য দিয়ে তারেক একটা চ্যালেঞ্জ আসবে, ওইদিকে এনসিপি জামাতকে দিয়ে আবার তারেকের এগেনস্টে একটা আন্দোলন দানা বাঁধার চেষ্টা করা হবে। সব মিলিয়ে তারেকের জন্য কিন্তু আগামী দিনগুলো খুব কঠিন করে তোলা হচ্ছে। এই যে একটা রাজনীতির খেলা চলছে, তারেক রহমান কি তাহলে একটা বড় ফাঁদে আটকা পড়তে যাচ্ছেন? তারেক রহমান কিন্তু আবার মনে হয় না যে খুব ভালো হ্যান্ডেল করতে পারছেন। তিনি অনেক নৌকায় পা রেখে রীতিমতো লেদায় ফেলতেছে সবকিছু। আর পাশাপাশি তো বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতির অবস্থাটা আপনারা দেখছেন। একটা ব্যাপক ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ অলরেডি পড়ে গেছে। পলিটিক্যাল ক্রাইসিস, এর বাইরে ওভারঅল একটা ক্রাইসিস, এবং বাংলাদেশের সবচেয়ে এফিশিয়েন্ট, দ্য বেস্ট ক্রাইসিস ম্যানেজার যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি নেই। সুতরাং এই ক্রাইসিসে বাংলাদেশকে কিভাবে উদ্ধার করবেন তারেক রহমান, সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে এবং তারেক রহমান কি আদৌ পারবেন? পাশাপাশি তাকে তো ফাঁদে আটকানোর জন্য নানামুখী তৎপরতা তার চারিপাশেই চলছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।